বিসমিল্লাহির রহমানির রহিম। আগস্ট মাসের ৫ তারিখে শেখ হাসিনার সরকার পরিবর্তনের পরে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। ফলে বাংলাদেশের ভিতরে এবং বহির্বিশ্বে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাম্প্রতিককালে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, চিন্ময় দাশ গুপ্ত গ্রেপ্তার ইত্যাদি বিষয় নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে লাগাতার বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত ১৬ জন ব্রিটিশ এমপি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চিন্ময় দাস গ্রেপ্তার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিষয় নিয়ে গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা জানিয়েছেন। ২,০০০-এরও বেশি সহিংসতার ঘটনা ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত হয়েছে এবং ব্রিটিশ এমপিরা ব্রিটিশ সরকারের কাছে জানতে চেয়েছেন যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে ব্রিটিশ সরকার জাতিসংঘের কাছে নালিশ করবেন কিনা। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন এবং চিন্ময় দাশগুপ্ত গ্রেপ্তার বিষয়ে ব্রিটিশ পার্লামেন্ট এত সরব হয়ে উঠল কেন? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, হঠাৎ করে দুদিন আগে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। বিশেষ করে তারা ৩টি এলাকার নামকে উল্লেখ করে সেই অঞ্চলগুলোতে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং পার্বত্য চট্টগ্রামে তারা ব্রিটিশ নাগরিকদের ভ্রমণের বিষয়ে একটি সতর্কতা জারি করে। এই সতর্কতা জারির ঠিক পরপরই রাঙ্গামাটির সাজেকে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং রাঙ্গামাটির জেলা প্রশাসক সেখানে নাগরিকদের ভ্রমণের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। পর্যবেক্ষণ বলছে যে কেন ব্রিটিশ পার্লামেন্টে হঠাৎ করে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন এবং বিভিন্ন ইস্যু নিয়ে তারা এত সরব হয়েছে। সে বিষয়ে পর্যবেক্ষণ বলছে যে পার্বত্য চট্টগ্রামে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে পশ্চিমারা এবং যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে কাজ অব্যাহত রেখেছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো এনজিও দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই এনজিও গুলো বেশিরভাগই হচ্ছে পশ্চিমা এনজিও এবং সেগুলোকে ব্রিটিশ সরকার ফান্ডিং করছে এবং ফ্রান্সের সরকার এগুলোকে ফান্ডিং করছে এবং বেশ কয়েকটি ফ্রান্সের যে এনজিও রয়েছে সেগুলো এখানে বেশ তৎপরতার সহিত কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এনজিও গুলো এখানে কি কাজ করে? এনজিও গুলো সেখানে হতদরিদ্র যে মানুষ রয়েছে সেই মানুষগুলো নিয়ে তারা কাজ করছে, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করছে এবং তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষা দিচ্ছে। ফলে পর্যবেক্ষণ বলছে তারা ইতিমধ্যেই 60% মানুষকে তারা সেখানে খ্রিস্টান বানিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বেশ কয়েকটি এনজিও প্রধান দেখা করেছেন এবং বৈঠক করেছে। ফলে তাদের কার্যক্রম সেখানে ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। অনেকে মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একটি এনজিও ব্যক্তিত্ব, সেজন্য তার সাথে চট্টগ্রামে যে এনজিও গুলো কাজ করছে তাদের একটি সুসম্পর্ক পূর্ব থেকেই ছিল। ফলে এই সরকারটি ক্ষমতা গ্রহণের পর তাদের কার্যক্রমের গতিধারা আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পশ্চিমা দেশগুলো এবং যুক্তরাজ্য তারা সম্মিলিতভাবে পার্বত্য চট্টগ্রামে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে দীর্ঘদিনের স্বপ্ন তারা দেখছে, সে স্বপ্নটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে এই এনজিওগুলির কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা সুস্পষ্টভাবে সেখানে একটি ষড়যন্ত্রের
গন্ধ পাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না। বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের পত্রিকা কোথাও এই খবরগুলো ওরকমভাবে আসছে না। ফলে বাংলাদেশের মানুষ কিছুই জানতে পারছে না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের মানুষ কোনোদিন আপোস করেনি। এই সরকার ক্ষমতা আসার পরে বিভিন্নভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ সজাগ দৃষ্টি রাখছে। আমরা চাই একটি ঐক্যের বাংলাদেশ, আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ এবং আমরা চাই একটি অখণ্ড বাংলাদেশ। সকলকে ধন্যবাদ।